ওয়েলকাম টু মাই চ্যানেল বুলসাই স্টাডি পয়েন্ট। আমি তোমাদের একটু অফবিট সাবজেক্ট নিয়ে কিছু ক্লাস করাই। আজকের যে ক্লাসটা সেটাও কিন্তু সেরকম একটা অফবিট সাবজেক্ট নিয়ে। এর আগে আমি তোমাদের একটা ছোট্ট মতো ভিডিও দিয়েছিলাম যে শেয়ার মার্কেট সম্পর্কে যে বেসিক ধারণা সেটাকে প্রোভাইড করার জন্য। আজকে আমি বলবো যে যারা বিগিনার তারা কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। যারা একদম নতুন ইয়াং ভাবছো যে সবে সবে চাকরিতে ঢুকেছো, ইনকাম করতে শুরু করেছো, বা যারা নতুন একদম শেয়ার মার্কেটে ইন্টারেস্ট পেয়েছো, ভেবেছো যে ইনভেস্ট করবে কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে শুরু করবে, তাদের জন্য কিন্তু এই ভিডিও অবশ্যই দেখতে হবে। আমার আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে এবং অবশ্যই আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো আগের আমার ভিডিওটি থেকে আশা করি তোমরা একটুখানি আইডিয়া পেয়েছো যে শেয়ার মার্কেট কি বা কাকে বলে বা কিভাবে এটা অপারেট করে, বা একটু শেয়ার মার্কেটের হিস্ট্রি বলেছিলাম। আজকে আমি একদমই প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে কথা বলবো যে কিভাবে একজন মানুষ একদম শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করবে। তো এই টপিকটা বলতে গিয়ে আমি প্রথমেই যে কথাটা তোমাদের বলবো, আমি একটা তোমাদের গল্প বলি। আমি যখন ওই ক্যাপিটাল মার্কেট প্রফেশনালিজমের একটা আমি ডিপ্লোমা করেছিলাম সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, তো আমি যখন ক্লাস করতে যাই আমাদের স্যার আমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন ক্লাসে, বলো তো যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার সঠিক টাইম কোনটা, তোমরা কবে থেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে সেটাকে সঠিক টাইম বলা হবে। তো আমরা কেউ অ্যান্সার দিয়েছিলাম আজকে, কেউ বলেছিল কালকে, কেউ বলেছিল ঠিকঠাক টাকা জমা হওয়ার পর। তখন আমাদের স্যার বলেছিলেন যে এর মধ্যে কোনোটাই ঠিক অ্যান্সার না, ঠিক অ্যান্সার ছিল গতকাল। তোমাদের ইনভেস্ট করা শুরু করার কথা ছিল গতকাল, অর্থাৎ যে সময় তোমরা ইনভেস্ট করোনি সেই সময় কিন্তু টাকার ভ্যালু আরও বেড়ে গেছে। কেন মানুষ টাকা ইনভেস্ট করবে? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারে আমি তো মশাই ফিক্সড ডিপোজিটে টাকা রেখে দেবো, আমি তো পোস্ট অফিসে টাকা রেখে দেবো, আমি তো নিশ্চিন্ত। কিন্তু একটা জিনিস আমাদের সবসময় দেখতে হবে, আজ থেকে 1 বছর আগে টাকার ভ্যালু যত ছিল আজ কি টাকার ভ্যালু ততটাই আছে? যদি না থেকে থাকে তাহলে যে টাকাটা আমি ফিক্সড ডিপোজিট রেখেছিলাম ব্যাংকে, ব্যাংক আমাকে কি ঠিক ততটাই রিটার্ন দিতে পারলো যতটা আমি আশা করেছিলাম? ধরো একটা ব্যাংক 6% কথার কথা বলছি রিটার্ন দেয়, এরকমই রেটে রিটার্ন দেয় তোমরা জানো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। তো ভাবো 1 বছর পরে 100 টাকাটা আমাকে 106 টাকা করে ব্যাংক ফেরত দিচ্ছে। কিন্তু এই যে 1 বছরের মধ্যে মুদ্রাস্ফীতি এতটাই ঘটে গেছে যে 1 বছর আগে 100 টাকার যা মূল্য ছিল এখন হয়তো 110 টাকার তাই মূল্য। কাজেই ওই 106 টাকাটা পেয়ে আমার কোনো লাভ হলো না, আমার কিন্তু লোকসান হলো। পোস্ট অফিস ডিপোজিটের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি। এই জন্য সব থেকে ভালো হচ্ছে তুমি যদি অভিজ্ঞ হও, যদি পারো, কেপেবল হও, তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা বা ট্রেডিং করা। তো প্রথমেই এই শেয়ার মার্কেটের কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের প্রথমে কিছু জিনিস, যেটা স্টেপ 1 আমাদের, যে আমি এখানে লিখেছি যে 5 স্টেপস ফর বিগিনার্স, যারা বিগিনার তারা প্রথমে কি কি কাজ করবে। তো প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে একটা আমাদের গোল সেট করতে হবে। তোমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে তোমরা কিসের জন্য ইনভেস্ট করছো। তোমরা তোমাদের যে একটা গাড়ি কেনার জন্য ইনভেস্ট করছো, না তোমরা 10 বছর পরে বাবা মাকে কোথাও বেড়াতে নিয়ে যাবে তার জন্য ইনভেস্ট করছো, না বিয়ে করবে তার জন্য ইনভেস্ট করছো। এইটা সবার আগে ঠিক করতে হবে যে তোমাদের গোলটা কি, মানে তোমাদের গোলটা কি শর্ট টার্ম না লং টার্ম। এটা কিন্তু একটা ভীষণভাবে এফেক্ট করে যে তোমাদের কিভাবে ইনভেস্ট করা উচিত বা কিরম স্টকে ইনভেস্ট করা উচিত তার উপর। যদি তোমাদের গোলটা হয় শর্ট টার্ম, মানে ধরো ভাবলে 1 বছর পর আমি একটা বাইক কিনবো, সেক্ষেত্রে সেরকম স্টকে ইনভেস্ট করতে হবে যেটা তোমাকে চটজলদি রিটার্ন দেবে। যদি তুমি ঠিক করো যে আমি একটা বাড়ি করব, তাহলে তুমি 10-12 বছর ধরে ইনভেস্ট করবে, 10-12 বছর পর গিয়ে তুমি একটা হয়তো বাড়ি কিনতে পারবে। তো আগে সব থেকে যেটা প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে একটা গোল সেট করা, মনে মনে ঠিক করা যে আমি কেন এই ইনভেস্টমেন্টটা করছি। গোল কিন্তু শর্ট লং দুটোই হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আলাদা আলাদা রকমের শেয়ারে ইনভেস্ট করতে হবে। আমি যদি একটা ঠিক করি একটা 1 বছর পর বাইক কিনবো আর 10 বছর পর একটা বাড়ি কিনবো, বাইকের জন্য হবে আমার আলাদা ইনভেস্টমেন্ট, বাড়ির জন্য হবে আমার আলাদা ইনভেস্টমেন্ট। সেকেন্ড যে স্টেপটা, সেই সেকেন্ড স্টেপটা হচ্ছে যে তোমরা যতটা ইনকাম করছো, মানে যেখানটা তোমার টাকার সোর্স, সেই টাকার সোর্স থেকে একটা পার্টিকুলার পার্সেন্টেজ সরিয়ে রাখা। মানে একটা পার্টিকুলার পার্সেন্টেজ অফ ইনকাম তোমরা কিন্তু আলাদা করে রাখবে যেটা তোমরা ইনভেস্ট করবে। মনে রাখতে হবে এটা সবসময় পার্সেন্টেজ ফর্মে হবে। মানে ধরো আজ যদি তোমার আয় হয় 10,000 টাকা, তুমি ঠিক করলে এই 10,000 টাকার 10% আমি ইয়ে করব, মানে ইনভেস্ট করব। আজ থেকে 10 বছর পর যদি তোমার ইনকাম গিয়ে দাঁড়ায় 1,00,000 টাকা, তখনও যদি তুমি ওই 1,000 কি 2,000 টাকা ইনভেস্ট করো তোমার কিন্তু কোনো লাভই হবে না।
তোমাকে তখন ওই 1,00,000 টাকারও 10%, অর্থাৎ তোমাকে ওই 10,000 টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে। কাজেই ইনকাম যত বাড়বে তার সাথে কিন্তু ইনভেস্টমেন্টও বাড়বে। কাজেই একটা ইনকামের পার্টিকুলার পার্সেন্টেজ সবসময় তোমাদের আলাদা রাখতে হবে যে তোমরা যেটাকে ইনভেস্ট করতে চাও। আচ্ছা, থার্ড যে জিনিসটার কথায় আসবো, থার্ড জিনিসটার কথা হচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তুমি ধরো একটা কথা বলি যে তুমি কোথাও একটা যাচ্ছ, যাওয়ার পথে ধরো একটা লোক একটা মাটির অনেক জিনিসপত্র তৈরি করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছে, একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারলো, ঝুড়িটা তার হাত থেকে পড়ে গেল, কি হবে? যত মাটির জিনিস ছিল সব ওখান থেকে কিন্তু ভেঙে চুরে শেষ হয়ে যাবে। কাজেই এই স্টক মার্কেটও অনেকটা সেরকম। তুমি যদি সমস্ত টাকা ওই একটা ঝুড়ির মধ্যে মানে একটা স্টকের মধ্যে রাখো, তোমার যখন কিন্তু মার্কেট ফল করবে বা ওই পার্টিকুলার একটা কোম্পানি যখন লস করবে, তোমার কিন্তু টাকা ডুবে যাবে। কাজেই তোমাকে যেটা করতে হবে, তোমাকে ডাইভার্সিফাই করতে হবে তোমার ইনভেস্টমেন্ট। তোমাকে সবসময় দেখতে হবে যে আমি সব টাকাটা একটা জিনিসের মধ্যেই ঢুকিয়ে দেব না, আমরা আলাদা আলাদাভাবে ডাইভার্সিফাই করে দেবো বিভিন্ন কোম্পানির বিভিন্ন শেয়ারের মাঝে আমাদের টাকাগুলোকে, যেটা আমাদেরকে মানে একটা সুবিধা দেবে যে যদি কখনো লস হয়, একসাথে তো সব ধরনের কোম্পানি বা সব সেক্টরে লস হয় না, যদি কখনো লস হয় তাহলে একটার লস যেন আমরা অন্যটার রিটার্ন দিয়ে ম্যানেজ করে নিতে পারি। কাজেই এই ডাইভার্সিফাই করাটা কিন্তু এই খুব একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ। কাজেই এই তিনটে কিন্তু ছিল একদম প্রথম একটা আমাদের প্রিপারেটরি স্টেপ, মানে বলতে পারো প্রিপারেশনের জন্য এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। আমি তো সাজেস্ট করব তোমরা যখন ইনভেস্ট ঠিক করবে, তোমরা অবশ্যই এগুলো একটা খাতায় লিখবে যে তুমি কতটা করতে চাও। এগুলো কিন্তু সবই একটা হিসাবের কথা। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যদি ঠিক করো আমি 10% আমার ইনকামের ইনভেস্ট করব, ওটা যেন একদম বেদবাক্যর মতো হয়। মানে এই নয় যে এই মাসে 10% করলাম, ওই মাসে 8% করলাম। এটা একদম তোমার যতই যা হয়ে যাক না কেন, একান্ত খুব ইমার্জেন্সি ছাড়া এই জিনিসটা তোমাকে মেনটেন করে চলতে হবে। নেক্সট যে জিনিসটার কথা আসবো, এগুলো গেল তোমার প্রিপারেশনের কথা। এবার যখন তুমি মার্কেটে ঢুকছো, তুমি কি করবে? তোমার 4 নাম্বার স্টেপ হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা। ডিম্যাট অ্যাকাউন্ট খোলা। ডিম্যাট অ্যাকাউন্ট কি? আমরা যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলি, ব্যাংকে আমরা কি করি? টাকা রাখি, টাকা উইথড্রল করি, টাকা ওখানে ঢোকে, বা যখন আমরা কোনো ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয় সেটা ওখানে ঢোকে, সেই জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলি। ডিম্যাট অ্যাকাউন্ট একই জিনিস, শুধু এখানে টাকার বদলে শেয়ার জিনিসটা থাকে বা শেয়ার জিনিসটা এখান থেকে বিক্রি হয়। ডিম্যাট অ্যাকাউন্টটা একটা ধরতে পারো যে শেয়ারের জন্য একটা অ্যাকাউন্ট। এই ডিম্যাট যে অ্যাকাউন্টটা হয়, এইটা খোলাটা এখন খুবই সোজা, মানে অনলাইনেও এই জিনিসটা খোলা যায়। কি করে খোলা যায়? প্রথমে কি করতে হবে, তোমাকে একটা ডিপি খুঁজে বার করতে হবে। এখানে কিন্তু ডিপি মানে ডিসপ্লে পিকচার নয়, এখানে কিন্তু ডিপি মানে হচ্ছে ডিপোজিটারি পার্টিসিপেন্ট। এই ডিপোজিটারি পার্টিসিপেন্ট কারা? এরা হচ্ছে যারা তোমাকে ডিম্যাট অ্যাকাউন্টটা খুলতে সাহায্য করবে। মানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক আছে, আপস্টক্স বলে একটা অ্যাপের নাম তোমরা শুনে থাকবে, জিরোদা বলে একটা অ্যাপ আছে। এই সমস্ত ডিপোজিটারি পার্টিসিপেন্ট যারা, তারা কিন্তু তোমাকে ডিম্যাট অ্যাকাউন্টটা খুলতে সাহায্য করবে। তোমাদের যে কোনো পছন্দের তোমরা ডিপি সিলেক্ট করতে পারো যে তোমরা কার থেকে এই ডিম্যাট অ্যাকাউন্টটা খোলাতে চাও। এইটা যখন তোমরা সিলেক্ট করে নেবে, তখন তোমরা কি করবে, এই ডিপির কাছে, ধরো আমি অনলাইনের কথাই বলছি, আজকাল মানুষ অফলাইন করতে চায় না, যেহেতু যেতে হয়, কাজ থাকে মানুষের, অনলাইনের কথাই বলছি। ধরে নাও আমি কোনো একটা অ্যাপে আমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলবো, আমি কি করব, সবার প্রথমে সেই অ্যাপে গিয়ে যেরকম ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম সেরকম একটা অ্যাকাউন্ট খুলবো, আমার নিজের ফোন নাম্বার, নিজের মেল আইডি দিয়ে আমাকে একটা ওটিপি পাঠাবে, ওটিপিটা কনফার্ম করলে আমি ওই অ্যাপটার মধ্যে ঢুকে গেলাম। এবার আমি ডিম্যাট অ্যাকাউন্ট করব। তখন আমি কি করবো, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন থাকবে, সেখানে গিয়ে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন করার পরে এবার কি হবে, আমার কাছে কিছু তারা তথ্য চাইবে, আমার কেওয়াইসি চাইবে। আগে তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার যে ফর্মটা সেটা ফিল আপ করে নিলে, সেখানে তোমার নাম ধাম বাড়ির অ্যাড্রেস যেরকম ফর্ম ফিল আপ হয়, একদম ক্যাজুয়াল যেরকম ব্যাংকের তোমরা অ্যাকাউন্ট খুলতে গেছিলে সেরকমই তোমাদেরকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পর তোমাদেরকে কিছু জিনিস হ্যান্ডি রাখতে হবে। সেটা কি? একটা হচ্ছে প্যান কার্ড, একটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডটা কিন্তু হচ্ছে আইডি প্রুফ। একটা যে কোনো অ্যাড্রেস প্রুফ লাগবে তোমাদের। তোমাদের ব্যাংকের যে ডকুমেন্ট আছে, মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ, এটা অনেক সময় চাই, কাজেই তোমাদের ওই ব্যাংকের একটা ডকুমেন্ট রাখতে হবে। আর রাখতে হবে ফটোর একটা সফট কপি। তো
এই কটা জিনিস তোমরা যখন আপলোড করে দেবে তখন তোমাকে একটা জিনিস দেখাবে যে তোমরা কি ওই এগ্রিমেন্টের সাথে মানে আর ইউ এগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, তখন তোমরা ওটাতে যদি রাইট চিহ্ন দিয়ে দাও মানে তোমরা এগ্রি করলে, এবং ওখানে একটা তোমাদের ডিজিটাল সিগনেচার করতে হবে। এটা করার পরে কি হবে, একটা ভেরিফিকেশন প্রসেস হয়। এই ভেরিফিকেশন প্রসেসটা আগে তোমাকে গিয়ে করে আসতে হতো, এখন কিচ্ছু করতে হয় না, একটা লাইভ ক্যামেরা এরকম থাকে, ওটাতে তুমি নিজের ফটো তুলবে, ফটো তুলে ওটা তোমার ভেরিফাই হবে অ্যাকাউন্টটা। এবার এই অ্যাকাউন্টটা যেই ভেরিফাই হয়ে যায়, এই ভেরিফিকেশনের প্রসেসের কিন্তু দুটো বড় ডিপোজিটরি পার্টিসিপেন্টস আছে আমাদের দেশে। তারা হচ্ছে, দুটোরই নাম শুনে থাকবে, এনএসডিএল এবং সিডিএসএল। এই এনএসডিএল আর সিডিএসএল সংস্থা দুটো থেকে কিন্তু তোমাদের এইটা ক্লিয়ারিং হয়, মানে এই অ্যাকাউন্টটা যে তোমাদের ক্লিয়ার হলো এটা কিন্তু এদের থেকে ক্লিয়ারিং হয়। এবার কি হলো, এই যেই তোমাদের এই দুটো সংস্থা থেকে ক্লিয়ারিং হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়, তোমাদের একটা ওই মেসেজ আসে যে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং তোমাদেরকে যেরকম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাও সেরকম একটা 16 ডিজিটের তোমাদের একটা ইউনিক আইডি দেওয়া হয়। এই ইউনিক আইডিটা তোমাদের কিন্তু একদম অ্যাকাউন্ট হোল্ডারের যেরকম অ্যাকাউন্ট নাম্বার হয়, এটাও তোমাদের একটা ইউনিক আইডি হয়ে গেল। এটা যখনই তোমরা কোনো ট্রানজাকশন করবে, কোনো লগ ইন করবে, তার ক্ষেত্রে এটা তোমাদের কাজে লাগবে। তো এই গেল তোমাদের টোটাল যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা, সেই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার প্রসেস। এবং এটা যেই তোমাদের খোলা হয়ে গেল, আর একটা জিনিস আমি তোমাদের সাজেস্ট করব, যখন খুলবে সবসময় দেখে নেবে যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু সবাই কিছু না কিছু চার্জ নেয়। এই অ্যাকাউন্ট মেনটেন্যান্স যেরকম ব্যাংকে দাও, একইভাবে এই ডিম্যাট অ্যাকাউন্টেও কিছু চার্জ লাগে। তো এই চার্জের সম্পর্কে কিন্তু একদম ভালোভাবে পড়াশোনা করে নিতে হবে যে কোথায় কত চার্জ লাগছে, নাহলে পরে কিন্তু টাকা কেটে নিলে বুঝতে পারবে না কোথা থেকে কাটছে। এবং অবশ্যই তোমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যে ব্যাংক যখন তোমরা শেয়ার কিনবে তখন যেরকম অ্যামাজন বা ফ্লিপকার্টে শপিং করো, একটা পে নাও বলে অপশন থাকে, ওই পে নাও এর অপশন দিয়ে তোমরা কিন্তু জিপে থেকে পেমেন্ট করতে পারবে, নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করতে পারবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবে। তো তখন যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তোমাদের দেওয়া থাকবে সেখান থেকেই কিন্তু টাকা কাটবে, এবং তোমরা যখন স্টক সেল করবে, সেল করার পরেও টাকাটা এসে কিন্তু সেই অ্যাকাউন্টেই ঢুকবে। কাজেই তোমাদের কিন্তু এটা ঠিক করে নিতে হবে যে কোন অ্যাকাউন্টে তোমরা ওই টাকাটা রাখতে চাও। এবং তোমরা যদি অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড করতে চাও, সেক্ষেত্রে সবসময় যে ডিপির থেকে তোমরা খুলছো তাদের সাথে তোমাকে ওই মেল করে বা যে কোনোভাবে কনসাল্ট করে তোমাকে ওটা অ্যাড করে নিতে হবে, বা তোমরা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে গেলেও একই প্রসেস, যে ডিপির সাথে তোমাদেরকে কথা বলতে হবে, ওই কন্ট্যাক্ট আস বলে যেটা থাকে ওখান থেকে গিয়ে কথা বলতে হবে। এটা গেল ডিম্যাট অ্যাকাউন্ট খোলা। এবার হিসাব মতো ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরই তোমরা কিন্তু ট্রেডিং করতে পারো। ও আরেকটা কথা, ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে যেটা একটাই জিনিস তোমাকে, যেটা হচ্ছে 18 বছর বয়স হতে হবে। 18 বছর বয়স হলেই তুমি ইনভেস্ট করতে পারবে। তো এটা গেল ডিম্যাট অ্যাকাউন্ট খোলার কথা। তো ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, এইখানটা হলেই কিন্তু তুমি এবার ট্রেডিং করতে শুরু করতে পারবে। কিন্তু কিছু জিনিস এখানে মাথায় রাখা খুব দরকার, যে প্রথমেই হচ্ছে যে তোমরা যেটা করবে, যে কোনো প্রথমে যদি বুঝতে না পারো যে কোন স্টক কিনবে, না বুঝতেই পারো, কেউ না বুঝতেই পারে, তখন কি করতে হবে, তখন প্রথমে যেটা করতে হবে, রিস্ক না নিয়ে যদি কেউ ট্রেডিং করতে চায়, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে, বা এনএসসি বা বিএসসির যে সমস্ত ইন্ডেক্সগুলো হয়, সেই ইন্ডেক্সের ওপর ডিপেন্ড করে কিছু সিকিউরিটিস হয়, সেগুলোকে বলা হয় ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড বলা হয়। এই ইন্ডেক্স ফান্ডের ওপরে ইনভেস্ট করতে পারো যদি একদম প্রথমে কিছু বুঝতে না পারো। আর সব থেকে ভালো হচ্ছে যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি, মানে যাদের ক্যাপিটালটা অনেকটা বেশি, মানে ধরো তোমার রিলায়েন্স, আদানি, এরম যে গ্রুপগুলো আছে, টাটা, এই সমস্ত শেয়ারগুলো কেনা। খুব সচরাচর খুব গড়বড় না হলে কিন্তু এদের শেয়ারে তোমাকে কিন্তু করবে না, মানে কখনোই ধোকা দেবে না। এবং যারা বিগিনার তাদেরকে সবসময় আমি সাজেস্ট করবো যে তারা যেন লং টার্মের জন্য ইনভেস্ট করে, শর্ট টার্মের খেলায় কিন্তু ঢুকতে যেও না, শর্ট টার্মে কিন্তু লস হতে পারে। কিন্তু তোমরা যদি লং টার্মে ইনভেস্ট করো, তোমরা যদি 2 বছর 3 বছর পর সেই রিটার্নটা দেখো, দেখবে অবশ্যই তোমাদের লাভ হয়েছে, খুব যদি গড়বড় কিছু না হয়ে থাকে। কাজেই আমি সবসময় তোমাদের সাজেস্ট করব, অবশ্যই তোমরা যখন ইনভেস্ট করবে একটু লং টার্মের কথা ভাববে প্রথমে, কারণ শর্ট টার্মে ইনভেস্ট করা প্রথমে একটু রিস্কি। হয়তো ভাববে তোমরা যে আজকে আমি 50 টাকা ইনভেস্ট করলাম, কালকে আমি 50 টাকার উপর 5 টাকা যদি শেয়ারের দাম বেড়ে গেল, 55 টাকা ফেরত পেলাম, খারাপ কি? কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে যে যখনই তোমাকে কোনো একটা জিনিস ভালো রিটার্ন দিচ্ছে কোনো পরিশ্রম ছাড়া, তখন দেখতে হবে কোনো একটা গল্প আছে এর পিছনে।
কাজেই ওই জিনিসগুলোতে রিস্ক না নিয়ে সবসময় লার্জ ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানি এবং একটু লং টার্মের জন্য ইনভেস্ট করাই আমি বলবো ভালো। আর 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডু ইয়োর ওন রিসার্চ। তোমরা নিজেদের কিন্তু রিসার্চ করতে হবে, তোমাদের সব সময় নিজেদেরকে জানতে হবে যে এই মার্কেট কিভাবে কাজ করে, কোন কোম্পানি কিরকম পারফর্ম করছে। যখনই তো কোনো স্টক কেনার কথা ভাববে সব সময় অন্তত তাদের লাস্ট 6 মাসের পারফরমেন্স দেখবে, লাস্ট 6 মাসে কিরকম পারফর্ম করেছে স্টকটা, নতুন কোনো ডাইভার্সিফিকেশন করেছে কিনা কোম্পানিটা, কোনো প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে কিনা কোম্পানিটার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখে নেওয়া খুব দরকার। আর একটা জিনিস যেটা দেখে নেওয়া খুব দরকার সেটা হচ্ছে শুধুমাত্র দেশের খবর জানলে হবে না, ইন্টারন্যাশনাল নিউজ জানতে হবে। ইন্টারন্যাশনাল নিউজ সম্পর্কে সবসময় অ্যাওয়ার থাকতে হবে। ইন্টারন্যাশনাল এই যে যেমন যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ার শেয়ার মার্কেটে একটা ভীষণ বড় উথাল পাথাল হয়ে গেছে, স্টকের দাম কমে বেড়ে অনেক কিছু হয়ে গেছে। কাজেই সবসময় ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলো সেগুলোর দিকে নজর রাখতে হবে এবং নিজেকে প্রেডিক্ট করা শিখতে হবে যে কিভাবে আমরা এই জিনিসগুলো প্রেডিক্ট করতে পারবো যে কোন শেয়ারে ইনভেস্ট করলে ভালো, কোন শেয়ারে ইনভেস্ট করলে খারাপ। কাজেই তোমাকে সবসময় নিজের রিসার্চটা চালিয়ে যেতে হবে। আর একটা জিনিস সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি তোমরা দেখো যে এরকম কখনো হয়তো 1 বছর পর তোমাদের লাভ হচ্ছে অথচ তোমরা 10 বছরের গোল নিয়েছিলে, ভাবলে যে 1 বছর পর আমি বিক্রি করে দিই শেয়ারটা, এটা কিন্তু কখনো করবে না। খুব ইমার্জেন্সি ছাড়া কিন্তু যেটা 10 বছরের জন্য ইনভেস্ট করেছো ওটা 10 বছরের জন্য হাতও লাগাবে না। তুমি 10 বছর পর গিয়ে দেখবে কিন্তু তোমার অবশ্যই লাভ হয়েছে। আজকে তুমি যেটা ভাবছো যে 35% তোমার হয়তো লাভ, অনেকটা লাভ, হয়তো গিয়ে দেখলে যে আজ থেকে 10 বছর পর সেটা 350% হয়ে গেছে। কাজেই কিন্তু সবসময় নিজের প্রথমে যেটা বললাম গোল সেট করো যে কিভাবে তুমি লং টার্ম করতে চাও না শর্ট টার্ম করতে চাও, তারপর তুমি কতটা ইনকামের ইনভেস্ট করতে পারবে সেটাকে দেখো। তোমার স্টকগুলোকে বিভিন্ন জায়গায় ডাইভার্সিফাই করে দাও, মানে একটা পোর্টফোলিও বানাও। যেরকম আমরা আলাদা আলাদা ব্যাগে কম্পার্টমেন্ট থাকে না, যে ব্যাগ একটা পেনের জন্য একটা জায়গা, বইয়ের জন্য একটা জায়গা, সেরকম আলাদা আলাদা গোলের জন্য আলাদা আলাদা শেয়ার কিনে আলাদা আলাদাভাবে ভাগ করে রাখো, ডাইভার্সিফাই করো। নেক্সট যেটা করো, একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলো, যে কোনো অনলাইন হোক অফলাইন হোক যেভাবে হোক একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলো। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য তোমার কেওয়াইসির যে সমস্ত ডকুমেন্ট লাগবে, ফটো লাগবে, সেগুলোকে তোমরা প্রিপেয়ার করে রাখো। নেক্সট তোমার নিজের রিসার্চ করো যে তুমি কোন কোম্পানিটা ইনভেস্ট করতে চাও। যদি তোমরা না বুঝতে পারো সেক্ষেত্রে সবসময় লার্জ ক্যাপ কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড এই ধরনের জায়গায় ইনভেস্ট করো এবং এইভাবে তোমরা ইনভেস্ট করতে থাকো। আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদের 5টা স্টেপ বললাম কিভাবে শেয়ার মার্কেটে তোমরা ইনভেস্ট করতে পারবে এবং আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাকে জানিও যে আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। অবশ্যই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।